আসসালামু আলাইকুম। তোমরা শুনতে পারছো আমাকে? ইয়েস স্যার। মাইকগুলো একটু Yes, মিউট করে sir. দিন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসলাম আসলে। স্যার তোমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হয়তো এর মধ্যে জেনেছো আমাদের বাংলা বিভাগের অত্যন্ত সিনিয়র শিক্ষক, যাকে আমরা খুব শ্রদ্ধা করি, প্রফেসর তুহরা ইয়াসমিন, গতকাল বাংলাদেশ সময় 1:30-এ ভারতে চিকিৎসাধীন অবস্থায় বেঙ্গালুরু একটা হাসপাতালে নিহত হয়ে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং সবাই যার যার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ওনার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে যাতে ওনার বিদায় আত্মা শান্তি পায়। যাক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 6 চ্যাপ্টার 2। তো এখানে 12 নাম্বার যে একটা সমস্যা আছে, অনেকগুলো লেনদেন দিয়ে তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। জনাব নাজমুলের হিসাব বইতে 2019 সালের 1 জুন তারিখে হিসাব বৃত্ত সমূহ ছিল নগদ 80,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, ঋণ 30,000 টাকা। এই তিনটা আইটেম খুব গতানুগতিক আমরা এর মধ্যে পেয়েছি। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ: 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এর মধ্যে 50% নগদে, অর্থাৎ এই 50,000 টাকার 50% আমরা নগদে পরিশোধ করে দিলাম, দ্যাট ইজ 25,000 টাকা হবে। 30% ধারে 15,000 টাকা এই ধারে মাল ক্রয় করা হলো, মানে 50,000 টাকার মধ্যে। আর 20% হলো স্বীকৃত বিলের মাধ্যমে, অর্থাৎ এটাও এক ধরনের ধারে, তবে এটার একটা স্বীকৃতি দেয়া হয়েছে যে আমরা কত তারিখে টাকাটা দিব, যেটা প্রদেয় নোট অথবা প্রদেয় বিল বলা হয়। তো এই লেনদেনটা জাবেদা করতে গেলে আমাদের ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে 50,000 টাকা একত্রে, নগদান হিসাব ক্রেডিট হবে 25,000, আর ধারে যেটা প্রদেয় হিসাব ক্রেডিট 15,000, আর প্রদেয় নোট হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। আবার 1 তারিখে বলা হচ্ছে উদ্বৃত্ত। 1 তারিখে আমি শুরুর লাইনটা একটু বলে নিই তোমাদেরকে। এখানে উদ্বৃত্ত সমূহ ছিল বলছে, তার মানে শুরুর যেই নগদ 80,000, আসবাবপত্র 40 এবং ঋণ 30,000, এর জন্য কিন্তু কোনো জাবেদা হবে না, কারণ এগুলি তো এই মাসের লেনদেন না, এগুলি আগের থেকে উদ্বৃত্ত আনা হয়েছে। দ্যাট ইজ, এটা একটি পুরাতন প্রতিষ্ঠান। তাহলে তোমাদেরকে একটু স্মরণ রাখতে হবে, যদি কোনো পুরাতন প্রতিষ্ঠানের এরকম পূর্বের জের বা উদ্বৃত্ত নিয়ে আসে, সেগুলির জন্য কিন্তু কোনো জাবেদা হবে না। খতিয়ান করতে গেলে এগুলি সরাসরি ওই সংশ্লিষ্ট হিসাবে ব্যালেন্স বিডি নামে বা উদ্বৃত্ত আনা হলো নামে এই টাকাগুলো নিয়ে আসতে হবে, কিন্তু এগুলির কোনো জাবেদা হবে না। আর যদি প্রারম্ভিক জাবেদা দিতে বলে তখন কিন্তু জাবেদা হবে। সাধারণ জাবেদায় উদ্বৃত্তের কোনো জাবেদা হবে না। আচ্ছা, তাহলে 1 নাম্বার জুনের 1 তারিখ, যেটা বললাম, জুনের আবার 1 তারিখ 12% সুদে 30,000 টাকা বিনিয়োগ করা হলো। এটা বিনিয়োগ করলাম, এখানে সুদের এখন কোনো কাজ নাই। সুদ তো পাবো আমি সময় অতিবাহিত হওয়ার পরে, অথবা মাসের শেষে যদি আমরা হিসাব করি সুদের কত টাকা পাওনা হয়েছে 1 মাস পরে, তখন হিসাব হবে। এখন হবে শুধুমাত্র জাবেদা, সাধারণ জাবেদা, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর বিনিয়োগের সাথে তুমি একটা সম্পর্ক রাখতে পারো, 12% বিনিয়োগ শব্দ লিখে দিতে পারো, কিন্তু সুদের হারের এই মুহূর্তে কোনো কাজ নাই। ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো, তাহলে এটা সাধারণ এন্ট্রি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 4 মাসের ভাড়া বাবদ 48,000 টাকা প্রদত্ত হলো, এটা যে কোনো খরচ যদি আমরা 1 মাসের অধিক সময়ের জন্য করি তখন এগুলোকে অগ্রিম ধরা হয়, মানে সম্পদ বিবেচিত হয়। তাহলে এখানে হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 3 তারিখ বার্ষিক 24,000 টাকা হিসাবে, বার্ষিক মানে 1 বছরের, 1 বছরের অগ্রিম বীমা প্রদত্ত হলো, তাহলে 1 বছরের জন্য খরচটা করতেছি, তাহলে এটাও সম্পদ হয়ে যাবে। এন্ট্রি হবে অগ্রিম বীমা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 24,000 টাকা। ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো, সাপ্লাইজ এটা একটা সম্পদ আমাদের এই মুহূর্তে, সাপ্লাইজ হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব হবে ক্রেডিট। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে 10,000 টাকার পণ্য বিতরণ করা হলো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। চেম্বারের জন্য ধারে 20,000 টাকার কিছু আসবাবপত্র ক্রয় করা হলো, ধারে কিনেছে, তাহলে আসবাবপত্র হিসাবে, বিক্রির উদ্দেশ্য না, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব হবে ক্রেডিট। 7
৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো, এর মধ্যে 30% নগদ, 40% হলো ধারে, 30% বিলের মাধ্যমে, তাহলে মোট 100% এর হিসাব পাওয়া গেল। তাহলে জাবেদাটা হবে 30% নগদ, তার মানে 24,000, নগদান হিসাব ডেবিট হবে 24,000, আর 40% 32,000 টাকা হলো প্রাপ্য হিসাব ডেবিট 32,000, আর 30% বিলের মাধ্যমে 24,000 টাকা হবে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। তাহলে আবার রিপিট করি আমি, নগদান হিসাব ডেবিট 24,000, আর হলো তোমার প্রাপ্য হিসাব ডেবিট 32,000, আর প্রাপ্য নোট বা প্রাপ্য বিল হিসাব ডেবিট, তাহলে তিনটা ডেবিট হবে, এটা হবে 24,000 প্রাপ্য নোট, আর একত্রে বিক্রয় হিসাব ক্রেডিট হবে 80,000 টাকা। জুন 7 তারিখের প্রাপ্য বিলটি 23,500 টাকায় ব্যাংকে বাট্টা করা হলো। জুন 7 তারিখে যে বিলটা পেয়েছি আমরা, যে একটু আগেই, সেই বিলের মূল্য ছিল আমাদের, বিল মানে নোট যেটা বলছিলাম আমি, সেটা ছিল 24,000, এটা 23,500 টাকায় ব্যাংকে বাট্টা করেছি আমরা, তার মানে বিক্রি করে দিয়েছি কম দামে, 500 টাকা কম, এটা আমাদের ক্ষতি। তাহলে এন্ট্রিটা হবে হয় নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব, তুমি যে কোনো একটা লিখবা, হয় নগদান অথবা ব্যাংক, দুইটা একত্রে লিখবা না আবার। হিসাব ডেবিট 23,500, আর প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হবে 500 টাকা, আর প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, হয় তুমি প্রাপ্য নোট লিখবা অথবা লিখবা প্রাপ্য বিল। তবে তোমাকে খেয়াল করতে হবে তুমি 7 তারিখে কিভাবে এন্ট্রিটা করেছো। 7 তারিখে যদি প্রাপ্য নোট নামে লিখো, তাহলে 8 তারিখে এন্ট্রিতে প্রাপ্য নোট নামেই ক্রেডিট করতে হবে। আর 7 তারিখে যদি তুমি প্রাপ্য বিল লিখো, তাহলে 8 তারিখের লেনদেনেও প্রাপ্য বিল শব্দকে ক্রেডিট করতে হবে। 10 তারিখ জুন 4 তারিখের দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকার একটি চেক প্রদত্ত হলো। তাহলে জুনের 4 তারিখের যে দেনা ছিলাম আমরা, দ্যাট ইজ 10,000 টাকা, এটা আমরা 9,800 টাকা পরিশোধ করে দিচ্ছি চেকের মাধ্যমে। তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে 10,000 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট 9,800, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট হবে 200। 11 তারিখ 10 তারিখের চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। যে চেকটা আমরা একটু আগে দিলাম, এটা আবার প্রত্যাখ্যান হয়ে গেছে, অর্থাৎ প্রদত্ত চেকের প্রত্যাখ্যান। তাহলে এখানে আমাদের ব্যাংকের টাকা আবার বেড়ে যাচ্ছে কাগজে কলমে, এজন্য ব্যাংক হিসাব হবে ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। একদিকে ব্যাংকের টাকাও বাড়তেছে, আর এদিকে দায়ও বেড়ে যাচ্ছে। জুনের 12 তারিখ বলা হচ্ছে, জুন 6 তারিখে কৃত আসবাবপত্রের বিক্রেতাকে একটি প্রদেয় নোট বা প্রদেয় বিলের স্বীকৃতি দেওয়া হলো। আমরা যে জুনের 6 তারিখে আসবাবপত্র কিনেছিলাম ধারে, তাকে একটা প্রদেয় নোট বা প্রদেয় বিল দিয়েছি, টাকা হবে 20,000 টাকা। তাহলে জাবেদাটা হবে প্রদেয় হিসাব ডেবিট, মানে একটা দায় কমে যাচ্ছে, প্রদেয় হিসাব নামক দায়টা, আর প্রদেয় নোট অথবা প্রদেয় বিল নামক দায়টা বৃদ্ধি পাচ্ছে, 20,000 টাকা হবে। এরপরে হলো 13 তারিখ জুন 7 তারিখের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 31,500 টাকার একটি চেক পাওয়া গেল এবং চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে জুন 7 তারিখে আমাদের পাওনার পরিমাণ ছিল যেটা ধারে 40%, 32,000 টাকা। এই 32,000 টাকার স্থলে আমরা 31,500 টাকার একটি চেক পাচ্ছি, তাহলে 500 টাকা ছেড়ে দিচ্ছি বাট্টা। তাহলে জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো সরাসরি। আর ব্যাংকে সরাসরি জমা দেওয়ার কথা উল্লেখ না থাকলেও যখনই বলা হবে চেক পাওয়া গেল, তখনই আমাকে ধরে নিতে হবে এই চেকটা ব্যাংকে চলে যাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে 31,500, আর প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হবে 500, এটা আমাদের ক্ষতি প্রতিষ্ঠানের জন্য। আর প্রাপ্য হিসাব হবে ক্রেডিট, এটা হবে তোমার 32,000 টাকা। জুনের 14 তারিখ কর্মচারীদের বেতন 10,000 টাকা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করলেন। বেতন তো প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা, প্রতিষ্ঠানের কর্মচারী, কিন্তু দিচ্ছে মালিক। তো মালিক দিতে পারে, দিলে কিন্তু সেটা একদিকে মালিকের টাকা আসতেছে, তো মালিকের টাকা আসলে আমাদের মূলধন স্বত্বাধিকার, আরেকদিকে কর্মচারীদের বেতন দিচ্ছি, তাহলে এন্ট্রিটা হবে বেতন খরচ বা বেতন হিসাব ডেবিট, আর মূলধন হিসাব হবে ক্রেডিট। কারণ মালিক ব্যবসাকে যে ধরনের সহযোগিতা করুক, সেটা একদিকে আসবে ওই সম্পদ দিলে সম্পদ নামে ডেবিট হবে, আরেকদিকে যে খরচ যদি করে থাকে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে, তাহলে খরচ নামে ডেবিট করতে হবে। তো কর্মচারীদের বেতন দিয়েছে বিদায় আমরা বেতন খরচ অথবা বেতন হিসাবকে ডেবিট করলাম। বিপরীত পক্ষে টাকা যেহেতু মালিক দিচ্ছে, এজন্য মূলধন হিসাবকে ক্রেডিট করতে হলো 10,000 টাকা। জুনের 15 তারিখে বলতেছে, জুন 1 তারিখের দেনার পূর্ণ নিষ্পত্তিতে 14,800 টাকা প্রদত্ত হলো। জুনের 1 তারিখে আমরা কিছু টাকা দেনা ছিলাম ধারে ক্রয়ের কারণে, দেখো সেখানে বলা ছিল 50,000 টাকার পণ্যের 30% ধারে, তার মানে 15,000 টাকা। এই 15,000 টাকার জায়গায় আমরা এখন শোধ করতেছি
14,800, তাহলে 200 টাকা আমরা কম দিচ্ছি। দেয়ার সময় কম দেয়া মানে আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভ। এটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। তাহলে এটা আয়। তাহলে এন্ট্রিটা হবে প্রদেয় হিসাব ডেবিট 15,000, মানে পুরো টাকাটা। প্রদেয় হিসাবের টাকাটা আমরা নিষ্পত্তি করে ফেলছি, আর দাবি করতে পারবে না, 15,000। তো এর মধ্যে আমরা নগদে দিলাম, নগদান হিসাব ক্রেডিট হবে 14,800, আর যেটা দেই নাই সেটা হবে আমাদের জন্য আয়। তো সে আয়ের নাম হবে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, এটা হবে 200 টাকা। জুনের 16 তারিখ বলছে, জুন 13 তারিখে জমা দেওয়া চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। জুনের 13 তারিখে যে চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম 31,500 টাকার চেক, এটা আবার প্রত্যাখ্যান হয়ে গেছে। এটা কিন্তু প্রাপ্ত চেকের প্রত্যাখ্যান। তাহলে চেকটা আমরা কার কাছ থেকে পেয়েছিলাম? আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে পেয়েছিলাম, সেই চেকটাই এখন আমাদের প্রত্যাখ্যান হয়ে গেল। তাহলে প্রত্যাখ্যান হলে আমরা আবার দেনাদারকে দায়ী করব, দেনাদারকে ধরবো, দ্যাট ইজ আমাদের দেনাদার বৃদ্ধি পাবে। তাহলে এন্ট্রি হবে দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট 31,500, আর ব্যাংকে যে আমরা জমা দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম ব্যাংকে টাকা বেড়ে গেছে, এখন আবার কমাইতে হচ্ছে, তাহলে ব্যাংক হিসাবকে করতে হবে ক্রেডিট 31,500। এরপর বলা হচ্ছে 17 তারিখ, 15,000 টাকার একটি প্রাপ্য বিলে স্বীকৃতি পাওয়া গেল। আমরা প্রাপ্য বিলে স্বীকৃতি পাচ্ছি। তো বিলের স্বীকৃতি আমরা কার কাছ থেকে পাই? প্রাপ্য হিসাব থেকে বা দেনাদার থেকে। তাহলে প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট নামক সম্পদ বেড়ে যাবে, আর ওইদিকে প্রাপ্য হিসাব নামক সম্পদটা হ্রাস পাবে। এক কথায় বলতে পারি, একটা সম্পদ আরেকটা সম্পদে রূপান্তরিত হচ্ছে। তাহলে এন্ট্রিটা হবে প্রাপ্য বিল হিসাব অথবা প্রাপ্য নোট হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ক্রেডিট। আবার রিপিট করতেছি, প্রাপ্য বিল অথবা লিখতে পারো প্রাপ্য নোট। তো আধুনিক ভাষাটা হলো প্রাপ্য নোট হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আর এখানে একটা জিনিস বলে রাখি তোমাকে, যদি তুমি প্রাপ্য বিল হিসাবকে ডেবিট করতে চাও, তাহলে তার এগেনস্টে তুমি দেনাদার হিসাবকে ক্রেডিট করবা। কারণ প্রাপ্য নোটের সাথে প্রাপ্য হিসাবের একটা রিলেশন আছে, দুইটাই আধুনিক ওয়ার্ড। তুমি যদি একটা আধুনিক একটা সনাতন ওয়ার্ড ব্যবহার করো, জাবেদা হয়ে যাবে, নাম্বারও পাবে, কিন্তু তোমার মধ্যে আসলে কোনো সামঞ্জস্যতা আমরা খুঁজে পাবো না। কারণ তুমি দুই ধারার দুইটা শব্দ দিয়ে জাবেদাটা তৈরি করে ফেলছো। জাবেদা রাইট, ঠিক আছে, কিন্তু নাম্বার পাবা, সবই ঠিক আছে, কিন্তু তোমার যে একটা গুণগত মান সেটা হ্রাস পেয়ে যাবে। 15,000 টাকার প্রাপ্য বিলটি 14,700 টাকায় ব্যাংকে বাট্টাকরণ করা হলো। তুলি আবারও একই জিনিস, এর আগেও একটা ঘটনা ঘটেছিল এরকম। তাহলে আমরা আবারও ব্যাংক হিসাবকে ডেবিট করতে পারি 14,700, আর প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে 300, দুইটার ব্যবধান। আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, এখানে আমরা প্রাপ্য বিলই লিখলাম যেহেতু লেনদেনটা প্রাপ্য বিল নামে সরাসরি আছে। 19 তারিখ 12,000 টাকার একটি প্রদেয় বিলের স্বীকৃতি দেয়া হলো। তাহলে প্রদেয় বিলের স্বীকৃতি দিচ্ছি কাদেরকে? তাহলে পাওনাদারকে দিচ্ছি, অর্থাৎ পাওনাদার আমার কাছে টাকা পায়, টাকাটা এই মুহূর্তে না দিয়ে তার কাছে একটি অঙ্গীকার করলাম, তাকে একটি লিখিত কাগজ দিয়ে দিলাম যে আমি এত তারিখে তোমার টাকাটা দিব। এটাকে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের বাংলা ভাষায় বলা হয় প্রদেয় বিল, আর আমেরিকান ল্যাঙ্গুয়েজের বাংলা ভাষায় বলা হয় প্রদেয় নোট। তো যেহেতু প্রদেয় বিল নামেই কোশ্চেনটা সরাসরি আছে, আমি সেই নামেই লিখতে চাচ্ছি। তাহলে এন্ট্রি হবে পাওনাদার হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব হবে ক্রেডিট। দ্যাট ইজ পাওনাদার নামক দায় হ্রাস পেয়ে যাচ্ছে, আর প্রদেয় বিল নামক আরেকটা দায় বৃদ্ধি পাচ্ছে। এটাও একটা দায় আরেকটা দায়ে রূপান্তর হয়ে গেছে। এরপরে 20 তারিখ, 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, কিন্তু এর জন্য কোনো বীমা করা ছিল না। আগুনে পণ্য নষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা কোনো বীমা করি নাই, দ্যাট ইজ বীমা কোম্পানি থেকে কোনো ক্ষতিপূরণ আমরা পাবো না। তাহলে এই পুরো জিনিসটা সরাসরি আমাদের ক্ষতি হয়ে গেছে। তাহলে তুমি এটাকে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি হিসাব ডেবিট করতে পারো, বা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করতে পারো। আর অন্যদিকে যাবে, যেহেতু পণ্য, তাহলে পণ্যের হিসাবটা ছিল আমাদের কাছে ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাব হবে ক্রেডিট। আবার রিপিট করতেছি, আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট অথবা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। তবে বিবিধ ক্ষতি না লিখাই ভালো, কারণ বিবিধ ক্ষতি লিখি যে সকল ক্ষতিগুলো প্রকাশ করা আমাদের জন্য লজ্জাস্কর, লজ্জাজনক। কিরকম? যেমন মনে করো চুরি হয়ে গেছে, তছরূপ হয়ে গেছে, টাকা হারিয়ে ফেলছি, এগুলি প্রকাশ করা প্রতিষ্ঠানের জন্য খারাপ, তখন আমরা বিবিধ ক্ষতি লিখি। কিন্তু আগুন লেগেছে এটা তো সবাই দেখেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার তো আর অপ্রকাশযোগ্য কিছু নাই। এই জন্য এখানে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি
এই হিসাবটা তুমি ডেবিট করতে পারবা, এবং আমার মতে এটা করাটাই ভালো হবে। 25 তারিখ ক্যাশ বাক্স থেকে 1000 টাকা হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে, এটা বিবিধ ক্ষতি। কারণ এটা প্রকাশ করা লজ্জাজনক, একটু আগে আমি বলছি। কারণ আমার কাছ থেকে যদি বারবার টাকা হারায়, এই কথা যদি আমি বাইরে প্রকাশ করি, তখন লোকজন যারা আমার সাথে লেনদেন করে এরা আমাদের উপরে বিশ্বাস, আস্থা হারিয়ে ফেলবে যে লোকটা আসলেই ভালো না। সবসময় খালি টাকা হারায় বলে। তাহলে এটা কিন্তু আমার সুনামের ক্ষতি। তখন এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি কি করব? এটাকে বিবিধ ক্ষতি নামে লুকিয়ে রাখার চেষ্টা করি। ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমি জনসম্মুখে প্রকাশ করতে রাজি না কি ধরনের ক্ষতি আমার হয়েছে। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 25 তারিখ, আর ক্যাশ বাক্স থেকে চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। জুনের 27 তারিখ, জুন 17 তারিখের প্রাপ্য বিলটি প্রত্যাখ্যাত হলো। জুনের 17 তারিখে আমরা যে বিলটা পেয়েছি এটা বলতেছে প্রত্যাখ্যান হয়ে গেছে। কত টাকার বিল পেয়েছি? 15,000 টাকার। তো বিল প্রত্যাখ্যান হলে আমাদেরকে যে বিলটা দিয়েছিল আমরা এখন তাকে আবার দায়ী করব, ধরবো। তো আমাদেরকে কে দিয়েছে? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে এখন আমাদের দেনাদার আবার বেড়ে যাবে, বা অন্য ভাষায় বললে প্রাপ্য হিসাব বেড়ে যাবে। তাহলে আমরা এন্ট্রি করব দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট। আর বিলটা তো আমার হাতেই ছিল, এই বিলটা আমি কাউকে দেই নাই। তাহলে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব হবে ক্রেডিট। আর যদি এই বিলটি আমি কাউকে দিয়ে দিই ইতিমধ্যে, এরপরে যদি আবার প্রত্যাখ্যান হয়, তাহলে দেনাদার হিসাব ডেবিট ঠিকই আছে। কিন্তু ক্রেডিটে যদি আমি এটা বাট্টা করি, তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। যদি আমি আবার এই বিলটা কাউকে অনুমোদনও করতে পারি, অর্থাৎ আমার কাছে যে টাকা পায় তাকে আমি দিয়ে দিতে পারি, তখন সেই ক্ষেত্রে ক্রেডিট হবে ওই ব্যক্তির নাম যাকে আমি দিয়েছিলাম। তো যাকে দিয়েছিলাম দ্যাট ইজ সে তো আমাদের পাওনাদার ছিল। তার মানে আমাদের এখন আবার পাওনাদারও বেড়ে যাচ্ছে, দেনাদারও বেড়ে যাবে, পাওনাদারও বেড়ে যাবে। এই জন্য খেয়াল করতে হবে, বিল প্রত্যাখ্যান যখন হবে তোমাকে দেখতে হবে সেই বিলটা প্রত্যাখ্যানের দিন কার হাতে আসলে। যদি বিলটা আমার হাতে থাকে, যেমন এখন আমার হাতে আছে, আমাদের প্রতিষ্ঠানের হাতে আছে, তাহলে আমরা এন্ট্রি করলাম তোমার দেনাদার হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। আর বিল প্রত্যাখ্যান হচ্ছে, বিল যদি ইতিমধ্যে আমি বাট্টা করে ফেলি, তাহলে হবে দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বিল প্রত্যাখ্যান হচ্ছে, কিন্তু বিলটা যদি আমি ইতিমধ্যে কাউকে অনুমোদন করে দিই, কাউকে দিয়ে রাখি, তাহলে তার নামটাকে ক্রেডিট করতে হবে। এই জিনিসটা একটু খেয়াল করেই এন্ট্রি করতে হবে। শুধু যে বিল প্রত্যাখ্যান হলো, স্যার তো একটা এন্ট্রি বলে দিয়েছে সেইভাবে এন্ট্রি করে ফেললে হবে না। অবজার্ভ করতে হবে বিলটি প্রত্যাখ্যানের দিন কোথায় অবস্থান করতেছে, সেই জায়গাটার সন্ধান করে সেখানে তুমি ক্রেডিট করতে হবে। জুনের 28 তারিখ, 16 তারিখের প্রত্যাখ্যাত চেকের বিনিময়ে সংশ্লিষ্ট দেনাদারের নিকট থেকে 31,500 টাকা নগদে পাওয়া গেল। 16 তারিখে যে চেকটা আমাদের প্রত্যাখ্যান হয়ে গেছে সেই চেকটা ছিল আবার 13 তারিখে। তাহলে 13 তারিখের টাকাটা আমরা জেনে নিই 31,500। এই 31,500 টাকা এখানেও উল্লেখ আছে। যদি উল্লেখ না থাকতো তাহলে লেনদেনকে টেনে বাইর করতে হবে যে এটা কোন লেনদেনের এই সংশ্লিষ্টতার মাধ্যমে এখানে আসলো। তাহলে এখন বলে দিয়েছি বিধায় আমরা সরাসরি না দেখলেও পারতাম। তারপরে তোমাদেরকে একটু চেইনটা দেখায় রাখলাম যে কিভাবে খুঁজতে হবে মাঝে মধ্যে টাকা উল্লেখ না থাকলে। তো এখন আমরা নগদ পেয়ে গেছি, তার মানে দেনাদারের কাছ থেকে টাকাটা নগদে পেয়ে গেছি। এখন নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব হবে ক্রেডিট। বিনিয়োগের 1 মাসের সুদ পাওয়া গেল। তার মানে জুনের 30 তারিখে এই বিনিয়োগটা নিচ্ছে আমরা 1 তারিখে করেছিলাম, দেখো সেই 1 তারিখে বিনিয়োগের এবার মাসের শেষ দিন আমরা বলতেছি আমরা 1 মাসের সুদ পাওনা হয়ে গেছি। অর্থাৎ সুদ আদায় করতে পারি নাই, কিন্তু পাওনা হয়েছি, মানে মাস অতিবাহিত হয়েছে। তাহলে 30,000 টাকার 12% করে 1 মাসেরটা বের করতে হবে। তাহলে 30,000 টাকার উপরে 12% করলে কত হবে? ৩ × ৩৬, ৩,৬০০। আর 12 দিয়ে ভাগ করলে কত হবে? ৩০০ টাকা। তার মানে আমরা ৩০০ টাকা সুদ পাওনা হয়েছি, কিন্তু এখনো পাই নাই। ও সরি, এখানে তো বিনিয়োগের 1 মাসের সুদ পাওয়া গেল, পেয়েই গেছি সুদ। পাওনা হয় নাই, সরি, পেয়ে গেছি। পাওনা হয়েছি বললে এক কথা। আর যদি পেয়ে গেল এটা বললে এক কথা। পেয়ে গেল বললে নগদ টাকা চলে আসতেছে। তাহলে নগদান হিসাব ডেবিট, আর সুদ আয় হিসাব বা বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, টাকা হবে ৩০০। আর যদি বলা হয়তো বিনিয়োগের 1 মাসের সুদ পাওনা হয়েছে, তাহলে এন্ট্রি হবে বিনিয়োগের অনাদায়ী সুদ বা বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ বা সুদ আয় হিসাব ক্রেডিট। মানে ক্রেডিট লাইনটা ঠিক থাকবে দুই অবস্থায়। যদি টাকা পেয়ে যাই তাহলে হবে নগদান হিসাব ডেবিট, আর যদি টাকাটা না পাই, পাওনা হয়েছি বললে, তখন হবে প্রাপ্য সুদ আয় হিসাব বা প্রাপ্য সুদ হিসাব বা বিনিয়োগের বকেয়া সুদ হিসাব, যে নামেই তুমি লিখো। অর্থাৎ নগদের জায়গাটা তখন সুদ নামক
বকেয়া এটা আমাদের আয় বুঝাচ্ছে, অর্থাৎ সম্পদ বুঝাচ্ছে তখন, আর বিপরীতে এটা আয়। এরপরে হলো ঋণের উপর 10% হারে 1 মাসের সুদ প্রদত্ত হইলো। এখানে সুদ দিয়ে দিছি আমরা, তাহলে প্রদত্ত হইলো। আর যদি বলতো সুদ প্রদেয় হইলো তাহলে আবার ভিন্ন জিনিস। এজন্য অঙ্কের ভাষাগুলো পড়ার সময় একটু খেয়াল করতে হবে কি লিখা আছে। তুমি কিসের উপরে এন্ট্রি করবে? কারণ যদি তুমি বাংলা ভাষার প্রয়োগটা ভালোভাবে না বুঝো, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজে যদি তোমার প্রবলেম থাকে, তুমি যদি সঠিকভাবে পড়তে না পারো, তাহলে তুমি যে ট্রিটমেন্ট দিবা তোমার সেই ট্রিটমেন্টটাই ভুল হবে। তাহলে ঋণের সুদ আমরা দিয়ে দিছি। তাহলে আমাদের ঋণ কত টাকার ছিল সেটা একটু দেখে নিই আগে। ঋণের পরিমাণ ছিল আমাদের ১ তারিখের আগেই ছিল এটা। খেয়াল করা মনে হয় যেন উদ্বৃত্ত নগদ এত টাকা ঋণ ৩০,০০০ টাকা। তাহলে ৩০,০০০ টাকার উপরে আমাদেরকে এখন সুদের হিসাব করতে হবে ১ মাসের জন্য। তাহলে ৩০,০০০ টাকার ১ মাস 10%, তাহলে 10% হলে ৩০,০০০ টাকা হলো তোমার ৩,০০০ হয়। ৩,০০০ কে আবার ১২ দিয়ে ভাগ করলে তাহলে ২৫০০ ২৫০ টাকা হবে। তাহলে আমাদের এন্ট্রি হবে সুদ খরচ হিসাব বা ঋণের সুদ হিসাব ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। জুনের ৩০ তারিখ আবার বলতেছে ১ মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো বা ১ মাসের ভাড়া খরচ হিসাবে দেখাইতে হবে। এখানে টাকাটার জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হচ্ছে, তাহলে আমরা কয় মাসের ভাড়া দিয়েছিলাম তখন? তার ১ মাসেরটা এখন খরচ দেখাবো। এখন কিন্তু টাকা পরিশোধ করব না, খরচ দেখাবো। ৪ মাসের দিয়েছিলাম ৪৮,০০০ টাকা। তাহলে ৪ দিয়ে ভাগ করলে ১২,০০০ টাকা হয়। তাহলে আমাদের এই ৩০ তারিখের এন্ট্রিটা হবে ভাড়া খরচ হিসাব বা ভাড়া হিসাব ডেবিট, আর অগ্রিম ভাড়া হিসাব হবে ক্রেডিট। অর্থাৎ অগ্রিম নামক যেটা সম্পদ লিখেছিলাম সেখান থেকে ১ মাসেরটা খরচ হয়ে গেছে, ১২,০০০ টাকা খরচ হয়ে গেছে। এটা আমরা ক্রেডিট করে দিলাম। এরপরে আবার ৩০ তারিখ ১ মাসের বীমার মেয়াদ উত্তীর্ণ হলো। ১ মাসের বীমা খরচ হিসাবে দেখাইতে হবে, একই জিনিস মানে অবলিক দিয়ে দেখানো হচ্ছে। এখানেও ১ মাসের বীমার টাকাটা তুমি বের করে নিবা লেনদেনটা দেখে, অর্থাৎ ওইটাকে ১২ দিয়ে ভাগ দিবা। সম্ভবত ২৪,০০০ ছিল। তাহলে ২,০০০ হবে। ২,০০০ তুমি খরচ দেখাবা কিভাবে? বীমা খরচ হিসাব বা বীমা হিসাব ডেবিট, আর অগ্রিম বীমা হিসাব হবে ক্রেডিট। ওই যে ভাড়ার মতোই, অগ্রিম ভাড়ার মতো। অর্থাৎ আধুনিক যুগে যখন আমরা ১ মাসের অধিক সময়ের জন্য কোনো খরচের টাকা পরিশোধ করি, তখন যেদিন পরিশোধ করব সেদিন সেটাকে আমরা সম্পদ হিসাবে দেখাবো। আর যখন মাস অতিবাহিত হয়ে যাবে তখন সেটাকে আমরা খরচ হিসাবে রিকগনাইজেশন করি, বলি অনুমোদন দিই, খরচ হিসাবে দেখাই। সর্বশেষ জুনের ৩০ তারিখ, জুন মাসে মোট ৮,০০০ টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। এখানে যা ব্যবহৃত হয়েছে তাই বলা আছে। তাহলে এটার জন্যই এন্ট্রি করতে হবে। কি এন্ট্রি? সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, আর সাপ্লাইজ হিসাব হবে ক্রেডিট। আবার রিপিট করতেছি, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন এখানে একটু অন্যভাবে বলতে পারতো তারা, যদি এইভাবে বলে, ধরে নাও আমরা ২০,০০০ টাকার কিনেছি, আমি আর ওই লেনদেনে যেতে চাচ্ছি না এখন। তাহলে ২০,০০০ টাকার কিনে যদি ৩০ তারিখে আমাকে বলে যে জুন মাসের শেষে ১২,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত আছে। ২০,০০০ টাকার কিনেছিলাম ধরে নিলাম। তাহলে ১২,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত আছে। তাহলে ২০,০০০ থেকে ১২,০০০ বাদ দিলে তাও কত নির্ণয় হবে? ৮,০০০ই ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা ব্যবহারের জন্যই এন্ট্রি করব। তাহলে মাঝে মধ্যে ব্যবহারের সংখ্যাটা সরাসরি উল্লেখ করে দিতে পারে, আবার মাঝে মধ্যে দেখা যাবে না, অব্যবহৃত কত আছে বা মাসের শেষে হাতে কত আছে সেটা দিয়ে দিবে। তখন তুমি যেটা নিয়েছিলা আগে আর এখন যেটা হাতে আছে বা অব্যবহৃত আছে, এই ২ টির মধ্যে ব্যবধান করে যেটা আসবে সেটাকে খরচ হিসাবে এন্ট্রি করতে হবে। এজন্য এখানেও একটু খেয়াল রাখতে হবে যে তোমাকে আসলে কি তথ্য দিচ্ছে। কারণ অ্যাকাউন্টিং একটু বুঝে উত্তর করতে হবে, তাহলে অ্যাকাউন্টিং খুব সোজা। আর অবুঝের মতো উত্তর করলে অ্যাকাউন্টিং এর মতো জটিল তখন আর কিছুই থাকবে না। এজন্য অ্যাকাউন্টিং যখন পড়বা আগে প্রশ্নটা ভালো করে বুঝবা। বুঝে তারপরে উত্তর করার চিন্তা করবা। আশা রাখি ভালো করবা সবাই। এরপরে আজকে দ্বিতীয় যে প্রশ্নটার উপরে আলাপ হবে সেটা হলো ভ্যাট, মূল্য সংযোজন কর, মূসকের সংজ্ঞা বলা হচ্ছে। মূল্য সংযোজন কর আমি সংক্ষেপে বলে নিই একটু। সেটা হলো যে পরিমাণ মূল্য আমি সংযোজন করব তার উপরে কর দেওয়া। যেমন মনে করো আমি একটা কাঁচামাল, আমি মনে করো শার্ট প্যান্ট তৈরি করি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে আমার, মনে করো, ধরে নাও, নাই এমনি বাস্তবে। এই অবস্থায় আমি ১০০ টাকার একটা পিস কিনলাম, কিনে সেলাই টেলাই করে এটা বিক্রি করব ১৫০ টাকা। তাহলে আমার মূল্যের সংযোজন করতে পেরেছি কত আমি? ৫০ টাকা। এই ৫০ টাকার উপরে আমি এখন ট্যাক্স দিতে হবে। আর আমি যখন কিনে এনেছিলাম তখন আমি দিয়ে আসছি ১০০ টাকার উপরে। আর এখন বাড়তি দিব ৫০ টাকার উপরে। কিন্তু
আমি যে শার্টটা যদি 160 টাকা বিক্রি করি, তখন আমাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আদায় করতে হবে 60 টাকার উপরে বা 50 টাকার উপরে, যদি মুনাফাটা বাদ রাখি। তাহলে 50 টাকার উপরে সহ আদায় করে মোট 150 টাকার আদায় করব। এই 150 টাকার আদায় করলাম, 50 টাকার উপরে আমি মূল্য সংযোজন করে মোট 150 টাকা করলাম, 150 টাকার উপরে ভ্যাট আদায় করলাম। পরবর্তীতে আমি যে 100 টাকা আগে দিয়ে আসছি 100 টাকার উপরে ভ্যাট, এই দুইটার একটা হিসাব করব এবার, যে সরকার আমার কাছে এখন আর কত টাকা পায়। মনে করো আমি দিয়ে আসলাম সে 15 টাকা 100 টাকার উপরে, 15% ভ্যাট বাংলাদেশে সর্বোচ্চ। আর আমি নিলাম মনে করো 150 টাকার উপরে 15% করে হলে মনে করো 22.5 টাকা নিলাম। তাহলে আগে দিয়ে আসছি আমি 15 টাকা, এখন নিলাম 22.5 টাকা। তাহলে আমার ডিফারেন্স আছে দেয়া নেয়ার মধ্যে 60 টাকা 50 পয়সা। তাহলে আমি সরকারের ঘরে গিয়ে বলবো, ভাই এই 60 টাকা 50 পয়সা আমি ভ্যাট দিয়ে গেলাম এই পণ্যটার জন্য। তাহলে আমার ভ্যাটের ক্লিয়ার। তাহলে ভ্যাট জিনিসটা মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়। মূল্য অ্যাড হইলেই ভ্যাট দিতে হবে। আচ্ছা। তো এটা বাংলাদেশে প্রথম চালু হয় ১৯৯১ সালের ১লা জুলাই থেকে। যদিও এটা সংসদে পাস হয়েছে ১১ই জুলাই সংসদে বিল উত্থাপন করা হয় এবং ১১ই জুলাই পাস হয়েছে। এভাবে ভ্যাটের কিছু কথাবার্তা এখানে বলা আছে। আর সর্বপ্রথম বিশ্বে ভ্যাট চালু হয় ১৯২২ সালে জার্মানিতে ভ্যাট চালু করা হয়। হ্যাঁ? এরপরে বিশ্বের অন্যান্য দেশগুলো চালু করে। আমরা এসে ১৯৯১ সালে ভ্যাট চালু করি। এবং আধুনিক যুগে সরকারের রাজস্ব আদায়ের জন্য এটা একটা অন্যতম হাতিয়ার। কারণ এখন সরকার যে পরিমাণ রাজস্ব আদায় করে, তার অধিকাংশই আদায় হয় ভ্যাট থেকে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এখন দেখা যায় আমরা যারা ভোক্তা, আমরাই শেষ পর্যন্ত আসলে এই ভ্যাটটা পরিশোধ করতেছি। কারণ এটা আসলে দোকানদার পরিশোধ করে না। দোকানদার শুধু কালেকশন হাউস, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কালেক্টর। সে কালেকশন করে আবার সরকারকে এটা দিয়ে আসে। কিন্তু আল্টিমেট সাফারার হলো ভোক্তা, কনজিউমার আমরা। যেমন মনে করো আমি যদি যে সকল ভ্যাট যুক্ত দোকান আছে, কিছু কিছু দোকান বাংলাদেশে আছে সেখানে যেগুলোর উপরে ভ্যাট নেয় না খুচরা খাচরা দোকানদার, কিন্তু তুমি বড় বড় স্টোরে যাও, প্রতিটা জিনিসের উপরে ভ্যাট নিচ্ছে। তাহলে এই ভ্যাটটা তুমি আর আমি দিচ্ছি, কারণ আমি তো এই পণ্যগুলো এনে খেয়ে ফেলবো, আমি তো আর ভ্যাটের টাকা কারো কাছ থেকে আদায় করতে পারবো না। ওরা কিন্তু কিনে আনার সময় ভ্যাট দিচ্ছে, আবার বিক্রি করার সময় ভ্যাট আদায় করতেছে। এবং আদায় করতেছে তারা যে বেশি মূল্যে বিক্রি করবে বেশিটার উপরে আদায় করতেছে। তাহলে তাদের কিন্তু কোনো লস নাই। এজন্য ভ্যাট কোনো ব্যবসায়ীর জন্য আয়ও না, ব্যয়ও না। এটা তার জন্য কিছুই না। সে শুধু এটা জিম্মাদার। সে সরকারের একজন ট্রেজারার। সরকারের পক্ষ হয়ে কাজ করতেছে। তো এখন ঘটনা হলো আমাদের ব্যবসায়ীবৃন্দ যদি সৎ হয়, তাহলে ভ্যাট যা লেনদেন করবে পুরো টাকাটাই সরকারের ঘরে দিবে, সরকারের উন্নতি হবে। একটু সাউন্ড হচ্ছে বাবজান, সাউন্ডটা বন্ধ করে দাও। তাহলে সাউন্ডটা বন্ধ করে দাও, মিউট করে দাও মাইকটা। তাহলে এই ভ্যাট আমাদের প্রতিষ্ঠানের জন্য আয়ও হবে না, ব্যয়ও হবে না। শুধুমাত্র আমরা প্রতিষ্ঠান এটার জন্য একটু হিসাব রাখি, সরকারকে বুঝাই দেওয়ার চিন্তা করি এই জিনিসটাই। তো ভ্যাটের উপরে এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তোমরা একটু দেখে নেবে এই বৈশিষ্ট্যগুলি থিওরি আকারে, হয়তো এমসিকিউ তে থাকতে পারে। আমি ভ্যাট সংক্রান্ত যে অঙ্কটা আছে সেটার উপরে একটু ডিটেলস আলাপ করতে চাই। ভ্যাট সংক্রান্ত বিষয়টি দুইটি উদাহরণের সাহায্যে প্রথমে আলোচনা করা হলো। অঙ্কের বাইরে প্রথমে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণ ১, নগদে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এর উপর 7,500 টাকা ভ্যাট প্রদান করা হলো। তাহলে এর উপরে মানে এই 50,000 টাকার মধ্যে নাই, কিন্তু এর বাইরে আছে, মানে পণ্যের দামও 50, ভ্যাটও দিলাম 7,500। তাহলে আমি জাবেদাটা কিভাবে করব? এখানে নগদে বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট 50,000, পণ্যের দাম কিন্তু চেঞ্জ হবে না। আর ভ্যাট চলতি হিসাব, ভ্যাটের হিসাবকে বলা হয় ভ্যাট চলতি হিসাব। ক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাবকে করতে হয় ডেবিট, মানে ভ্যাট পরিশোধ করে আসার সময় ভ্যাট চলতি হিসাবকে করতে হয় ডেবিট। আর যখন আমরা ভ্যাট আবার বিক্রি করে আদায় করব তখন ভ্যাট চলতি হিসাবকে করতে হবে ক্রেডিট। যাক, আমরা এখন ক্রয়ের ক্ষেত্রে হিসাব করতেছি। তাহলে ক্রয় হিসাব ডেবিট 50,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 7,500, আর নগদান হিসাব ক্রেডিট একত্রে, মানে আমার তো নগদ টাকা একত্রেই চলে যাচ্ছে 57,500। এই হলো জিনিস। এখন যদি এই পণ্যটা ধারে কিনি আমরা একই টাকায় মনে করো, তাহলে নগদের পরিবর্তে শুধু প্রদেয় হিসাব বসবে অথবা পাওনাদার বসবে। যদি নোটের মাধ্যমে কিনি, প্রদেয় নোটের মাধ্যমে, তাহলে এখানে প্রদেয় নোট হিসাব বসবে। যদি চেকের মাধ্যমে কিনি, তাহলে এখানে ব্যাংক হিসাব বসবে। তাহলে বাকি দুইটা আইটেম ঠিক থাকবে, ক্রয় হিসাবও ঠিক থাকবে, ভ্যাট চলতি হিসাবও ঠিক থাকবে। আচ্ছা, 2 নাম্বার উদাহরণটা যায়, তারপর আরেকটা কথা বলবো। নগদে 50,000 টাকার আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম সাপ্লাই জন্য যে কোনো সম্পত্তি ক্রয় করা হলো, যে কোনো সম্পদের ক্ষেত্রে নগদে হোক আর ধারে হোক,
অফিস সাপ্লাইজ হোক আর যার নামে যাক, অর্থাৎ যেটা যদি সম্পদ হয় আমার কাছে, তাহলে কিন্তু ভ্যাটের হিসাব আলাদা করে ভ্যাট চলতি হিসাব নামে আর রাখতে হয় না। তখন পণ্য যে দামে কিনতেছি, সাথে যে দামে ভ্যাট দিচ্ছি, এই ২ টাই কিন্তু আমার সম্পদ হয়ে যাবে। কারণ আমি তো আর ভ্যাটের টাকাটা কারো কাছ থেকে আদায় করব না। আমি কি করব? এই ভ্যাটের টাকাটা আমার সম্পদের মূল্য। মনে করো আমি ৫০,০০০ টাকা দিয়ে আসবাবপত্র কিনলাম। ৭,৫০০ টাকা ভ্যাট দিলাম। তাহলে সম্পদের মূল্য একত্রে হয়ে যাবে ৫৭,৫০০। দ্যাট ইস আসবাবপত্র হিসাব ডেবিট ৭,৫০০। বা যন্ত্রপাতি বললে যন্ত্রপাতি হিসাব ডেবিট ৫৭,৫০০ আর নগদান হিসাব ক্রেডিট ৫৭,৫০০। তাহলে একটা থিওরি মনে রাখবা, সেটা হলো কোন সম্পদের ক্ষেত্রে কোন ভ্যাট আলাদা থাকবে না। যদি ভ্যাট যুক্ত থাকে আর যোগ করব না, আর যুক্ত না থাকলে ভ্যাটের টাকাটা যোগ করে ওই সংশ্লিষ্ট সম্পদকেই ডেবিট করতে হবে। ভ্যাটের জন্য আলাদা কোনো হিসাব রাখতে হবে না। আর নগদ হলে নগদান ক্রেডিট, ধারে হইলে প্রদেয় হিসাব ক্রেডিট। এটাই হলো নিয়ম। আরেকটা জিনিস ৩ নাম্বার বলে নাই, সেটা আমি আরেকটু বলে রাখি। আরেকটা উদাহরণ দিলে ভালো হইতো। সেটা হলো যদি কোনো খরচের ক্ষেত্রে হয়, যেমন আমি মণিহারি কিনলাম, ভ্যাট দিলাম, সেখানেও কিন্তু ভ্যাট আলাদা হবে না। অর্থাৎ সেটা আমার খরচ। এজন্য খরচের ক্ষেত্রেও ওই খরচ নামেই ডেবিট করতে হবে। তাহলে ভ্যাট শুধু পণ্যের ক্ষেত্রে আলাদাভাবে ডেবিট বা ক্রেডিট হবে, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। অন্য কোনো ক্ষেত্রে ভ্যাট আলাদাভাবে ডেবিট বা ক্রেডিট হবে না। তখন ভ্যাটের মূল্যটা সম্পদ হইলে সম্পদের সাথে যোগ হয়ে এন্ট্রি হবে, খরচ হলে খরচের সাথে যোগ হয়ে এন্ট্রি হবে। এই হলো মূল কাহিনী। সময় কমে আসতে বলে একটু তাড়াতাড়ি আগানোর চেষ্টা করতেছি। একটা সমস্যা দেয়া হয়েছে ভ্যাট সংক্রান্ত। জনাব চৌধুরী নগদ ১,৭০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার টাইপরাইটার মেশিন নিয়ে ২০১৮ সালের মে মাসে ব্যবসা আরম্ভ করেন। এটা খুব সাধারণ এন্ট্রি। চৌধুরী নিম্নলিখিত লেনদেনগুলি সংঘটিত হয়। সরকারি কোষাগারে নগদ ৫০,০০০ টাকা জমা দিয়ে একটি ভ্যাট চলতি হিসাব খোলে। ভ্যাট চলতি হিসাব খোলা আর ক্রয় ভ্যাট দেয়া একই জিনিস। অর্থাৎ এন্ট্রি হবে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, নগদে ৪০,০০০ টাকার পণ্য ক্রয় করা হইলো, এর উপর ১৫% হারে ভ্যাট প্রদত্ত হইলো। ওই একই জিনিস। এর উপরে ১৫% মানে হিসাব করবা ৪, ১৫, ৬০, ৬,০০০ টাকা। তাহলে এন্ট্রি হবে ক্রয় হিসাব ডেবিট ৪০,০০০, ভ্যাট চলতি হিসাব ডেবিট ৬,০০০ আর নগদান হিসাব ক্রেডিট ৪৬,০০০ যোগ হয়ে ৬০,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো, যার মধ্যে এখানে কিন্তু কাহিনী আছে, এখানে মধ্যে বলছে মানে ৬০,০০০ এর মধ্যে আছে। তাহলে এখানে ভ্যাটটা তুমি নির্ণয় করবা কিভাবে? ৬০,০০০ এর ১৫% ধরলে কিন্তু হবে না। এটাকে কি করতে হবে? ভ্যাট যেহেতু এটার মধ্যেই আছে, তার মানে তুমি ধরে নিবা পণ্যের মূল্য ১০০ যোগ ভ্যাট ১৫। তাহলে ভ্যাট সহ মূল্য দাঁড়ায় কত? ১১৫। তাহলে ১১৫ টাকার মধ্যে ভ্যাট আছে ১৫ টাকা। ১ টাকার মধ্যে কত? ৬০,০০০ এর মধ্যে কত? দ্যাট ইজ ৬০,০০০ কে ১১৫ দিয়ে ভাগ ১৫ দিয়ে গুণ করলে যেটা আসবে, এটা হলো ভ্যাট সহ যখন থাকবে তখন ভ্যাট নির্ণয় করার কৌশল। এটা একটু ভালো করে মনে রাখবা। ১০ নাম্বারের তারিখের যে লেনদেনটা আবার রিপিট করতেছি, হয়তো গণনা আছে নিচে। সেটা হলো যখন ভ্যাট সহ বলবে বা ভ্যাট অন্তর্ভুক্ত আছে বলবে, তখন মূল্যকে ভাগ করতে হবে ১১৫ দিয়ে আর গুণ করতে হবে ১৫ দিয়ে, যদি সহ বলে। আর যেমন ৫ তারিখের লেনদেন ভ্যাট প্রদত্ত হইলো, দ্যাট ইজ এখানে ভ্যাট সহ বলে নাই বা ভ্যাট অন্তর্ভুক্ত নাই, সেখানে কিন্তু ভাগ করতে হচ্ছে ১০০ দিয়ে, গুণ করতে হচ্ছে ১৫ দিয়ে। আর এখন হলো ভাগ করতে হচ্ছে ১১৫ দিয়ে, গুণ করতে হচ্ছে ১৫ দিয়ে। যেটা আসবে ৬০,০০০ টাকার উপর এখন নির্ণয় করলে সেই টাকাটা আবার ৬০,০০০ থেকে বাদ দিয়ে পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এটা আমি একটু তোমাদেরকে সমাধানে দেখাই দিই ১০ তারিখটা। সময় কমে আসছে। দেখো একটু খেয়াল করো, খসড়ায় একই দেখাইছে এটা। ক্রয় হিসাব ডেবিট, তাহলে ৬০,০০০ থেকে ওই যে ভ্যাটের টাকাটা ৭,৮২৬ টাকা বাদ দিয়ে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫২,১৭৪ টাকা। আর ভ্যাট চলতি হিসাব ৭,৮২৬ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৬০,০০০ টাকা। তাহলে এটা হলো ভ্যাট সহ। খসড়া আছে, একটু দেখে নেবা। এরপরে হলো ১২ তারিখ নগদে ২৫,০০০ টাকার একটি অফিস সরঞ্জাম ক্রয় করা হলো এবং ৩,০০০ টাকা ভ্যাট প্রদত্ত হলো। এটা অফিস সরঞ্জাম সম্পদ। তাহলে মোট ২৮,০০০ টাকা হয়ে যাবে। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান ক্রেডিট যোগ হয়ে যাবে শুধু। ভ্যাটের নামে কোনো কাজ থাকবে না। নগদে ৬০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো এবং এর উপর ১৫% হারে ভ্যাট আদায় করা হলো। এর উপরে আদায় মানে সহ নাই। তার মানে এটা এখানে ধরতে হবে ৬০,০০০ টাকার উপরে ১৫%। তাহলে ৬০,০০০ টাকার ১৫% হবে তোমার কত? ৬,০০০ টাকা। ৪,০০০, হ্যাঁ ৬,০০০ টাকা। তাহলে এই ৬,০০০ টাকা এখন আমাকে এন্ট্রি করতে হবে কি? নগদান হিসাব ডেবিট ৬৬,০০০ হবে। আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে ৬০,০০০, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে ৬,০০০। ১৮ তারিখ ৪০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো, যার মধ্যে, এখানে আবার যার মধ্যে, তাহলে এখানে ৪০,০০০ কে ভাগ করতে হবে ১১৫ দিয়ে, গুণ করতে হবে ১৫ দিয়ে, যেটা আসবে সেটা ৪০,০০০ থেকে বাদ দিয়ে এন্ট্রি করতে হবে। অর্থাৎ এন্ট্রিটা এরকম হবে, নগদান হিসাব ডেবিট ৪০,০০০ আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে ৪০,০০০ মাইনাস ওই সংখ্যাটা, আর যে সংখ্যাটা বের করলাম সেটা হবে ভ্যাট চলতি হিসাব নামে ক্রেডিট। ২০ তারিখ নগদে ১২,০০০ টাকার মণিহারি দ্রব্য ক্রয় করা হলো, ১৫% হারে ভ্যাট প্রদান।
এখানে 12,000-এর 15% ধরবা, ধরে যেটা আসবে সেটা 12,000-এর সাথে যোগ করে দিবা, যোগ করলে যেটা আসবে সেটা একত্রে এন্ট্রি হবে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভ্যাট আলাদা হবে না। ধারে 12,000 টাকার মনিহারি দ্রব্য ক্রয় করা হলো, যার মধ্যে এখানে মধ্যে আছে বলে ভ্যাট আর হিসাবও করতে হবে না, তাহলে একত্রে এন্ট্রি হবে মনিহারি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 12,000-ই। নগদে 80,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এর উপর 15% হারে ভ্যাট প্রদত্ত হলো, এর উপরে দেওয়া হয়েছে, তাহলে এই 80,000 টাকার 15% ধরতে হবে, দ্যাট ইজ 12,000। তাহলে আমাদের আসবাবপত্রটা দাম হবে আরো 12,000 যোগ হয়ে যাবে 92,000, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 80,000 টাকা, যার মধ্যে বলছে, মধ্যে মানে আর যোগ করার দরকার নাই, যুক্ত করা আছে, নির্ণয় করার দরকার নাই, যেহেতু এটা সম্পদ, পণ্য হলে নির্ণয় করতে হয়। তাহলে আসবাবপত্রের হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এবার এন্ট্রিগুলো একটু একটু দেখাতে চাই, দেখো যেগুলো একটু একটু বাদ দিয়ে গেছি, টাকা বলি নাই। যেমন এই যে অফিস সরঞ্জাম 3,000 যোগ করে দেখানো হচ্ছে, দেখো 28,000 বলছিলাম। তারপরে নগদান হিসাব ডেবিট 60,000-এর সাথে 9,000 যোগ করে 69,000, বিক্রয় হিসাব ক্রেডিট, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এরপরে বলা হচ্ছে নগদ বিক্রয়, যেটার মধ্যে ভ্যাট যুক্ত আছে, আগ থেকেই ভ্যাট বাদ দিতে হবে এখন, তাহলে নগদান হিসাব ডেবিট 40,000, বিক্রয় হিসাব ক্রেডিট হলো ভ্যাটের টাকাটা বাদ দিয়ে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হচ্ছে, আর ভ্যাট চলতি হিসাব খসড়া 2তে দেখানো হয়েছে। এরপরে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে ভ্যাটের টাকাটা যোগ করা হয়েছে, 12,000-এর 15%, 13,800 করা হয়েছে। আরেকটা ছিল মনিহারি ধারে কিনেছি, ভ্যাট অন্তর্ভুক্ত আছে, সেখানে ডাইরেক্ট 12,000 দেখানো হয়েছে। দেখো আসবাবপত্র ক্রয় করেছি, ভ্যাট অন্তর্ভুক্ত করতে হবে, 80,000 টাকার উপরে ভ্যাট বের করে আমরা 92,000 বলছিলাম, দেখো 92,000 যোগ করে দেখানো হয়েছে। তারপরে আসবাবপত্র একটা কিনেছিলাম, যার উপরে ভ্যাট অন্তর্ভুক্ত আছেই অলরেডি, আর নির্ণয় করতে হয় না, যোগও করতে হয় না, আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে তোমাদের প্রতি যেটা আমার পরামর্শ থাকবে, খেয়াল করতে হবে, ভ্যাট শুধু পণ্যের ক্ষেত্রে হিসাবভুক্ত করতে হবে, ক্রয় এবং বিক্রয় এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরতের ক্ষেত্রে অনেক সময় ভ্যাট এরকম ভাবে থাকতে পারে, সেটা হিসাব করতে হবে। কিন্তু কোনো সম্পদ বা কোনো খরচের ক্ষেত্রে ভ্যাট হিসাব আলাদা করতে হবে না। তবে যদি ভ্যাট যুক্ত থাকে আর হিসাব করে যোগও করতে হবে না। কিন্তু যদি ভ্যাট যুক্ত না থাকে, শুধু ভ্যাটের হার উল্লেখ আছে, অর্থাৎ ভ্যাট আলাদা করে নির্ণয় করে তখন তোমাকে যোগ করে দিতে হবে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই, সময় খুব কম। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিন যদি কোশ্চেনের সুযোগ থাকে দিব। আর আজকে এমনি মনটাও বেশ খারাপ, যেহেতু বলছিলাম আমাদের একটা ম্যাডাম, যিনি আমাকে খুব আদর স্নেহ করতেন, অন্তত ছোট ভাই হিসাবে, ওনার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।